বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা জানেন বা আমরা যে কথাটা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে পশ্চিমবাংলায় বিজেপির যে আগ্রাসন, বিজেপির যে আধিপত্য, সেটাকে রুখতে হবে। আমরা আমাদের সমীক্ষাতে বা আমাদের এই ভিডিওতে বা আমাদের প্রতিবেদনে বলতে চেয়েছিলাম যে সিপিএম কত আসন পাবে, কত আসন পাবে না, কত ভোট পাবে, সেটা বড় প্রশ্ন নয়। বড় প্রশ্ন হচ্ছে যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার ফলে যদি এ রাজ্যে বিজেপির আগ্রাসনকে রুখে দেওয়া যায়, অর্থাৎ বিজেপির সিটকে যদি কমিয়ে দেওয়া যায়, বিজেপির আসনকে যদি গতবারের তুলনায় কমিয়ে দেওয়া যায়, সেটাই বড় সাফল্য হবে। তৃণমূল কংগ্রেস লাভবান হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তারা 29টা লোকসভা আসন পেয়েছে। বাম যে শূন্য হয়ে গেছে, শূন্য হলেও এই রাজ্যের সংহতির পক্ষে, এ রাজ্যের সম্প্রীতির পক্ষে তারা যে কাজ করেছে সেটা ইতিহাস হয়ে থেকে যাবে। আমরা যে কথা বলছিলাম সে কথার প্রতিদ্বন্দ্বী শোনা গেল আজ বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর গলায়। তিনি রেড রোডে একটি পশ্চিমবঙ্গ দিবস পালন করতে এসে সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন যে আমরা হারিনি, অর্থাৎ বিজেপি এখানে যে কম আসন পেয়েছে তার কারণটা হচ্ছে এই যে সিপিএম ভোট কেটে বিজেপির আসনকে কমিয়ে দিয়েছে। আসলে সেটা কি সত্য? সিপিএম এর ভোট বাড়ছে, কথাটা স্বীকার করতে লজ্জা কোথায়? এতদিন ধরে আপনারা যে প্রচার করেছিলেন, অর্থাৎ বিজেপি যে প্রচার করেছিলেন, এই যে মিডিয়া হাইপ ছিল, মিডিয়ার এত প্রচারণা ছিল, হয় বিজেপি নয় তৃণমূল, এই যে গল্প চালু ছিল, এবং তৃণমূল এবং শেষ পর্যন্ত এক্সিট পোলে দেখানো হলো যে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস মানে 10 থেকে 12টা আসন পাবে, বাকি সবই বিজেপি পেয়ে যাবে। এই যে একটা কৃত্রিমভাবে বিজেপির আগ্রাসনকে দেখানো হচ্ছিল, আমরা বারবার বলছিলাম যে পশ্চিমবাংলায় বিজেপির কিছু নেই, পশ্চিমবাংলায় বিজেপির কোনো সংগঠন নেই, বিজেপির কোনো নেতা নেই, একা শুভেন্দু লড়াই যাচ্ছে, একা কুম্ভ কতটা লড়াই করতে পারবেন সেই নিয়ে প্রশ্ন আমরা তুলেছিলাম, কিন্তু কেউ বিশ্বাস করেনি। সব মিডিয়া হাউসের লক্ষ্য ছিল হয় বিজেপি নয় তৃণমূল, তৃণমূলের চেয়ে এক কাঠি বাইরে গেছে বিজেপি, কারণ তাদের চোখে অমিত শাহ হচ্ছে চাণক্য আর শুভেন্দু অধিকারী হচ্ছে আরেকটা বড় চাণক্য। মুশকিলটা হয়ে গেছে যে একবারের জন্য এই সকল মিডিয়া হাউস কেউ বলল না যে 2018 লোকসভা নির্বাচনে বিজেপির সাফল্যের নেপথ্য ছিল দুজন ব্যক্তি, একটা দিলীপ ঘোষ, অন্যজন মুকুল রায়। মুকুল রায়কে তৃণমূল কংগ্রেস থেকে নিয়ে এসে অমিত শাহ যে মাস্টার স্ট্রোক দিয়েছিলেন, সেই মাস্টার স্ট্রোকের ফলেই 2019-এ 18টা আসন পেয়েছিল। এবারে যে পাবে না, এবারে আরও আসন কমে যেত যদি তৃণমূল কংগ্রেস ভালো প্রার্থী দিত। ধরে নিলাম, উদাহরণ দিচ্ছি, তৃণমূল কংগ্রেস যদি শুধুমাত্র তমলুক লোকসভা কেন্দ্রে সোমেন মহাপাত্রকে প্রার্থী করতেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী এবং তমলুকের এমএলএ লোকসভায় যদি প্রার্থী করতেন, তাহলে আমার মনে হয় না যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিততে পারতেন, হেরে যেতেন। তৃণমূল কংগ্রেস শুধুমাত্র বেশ কয়েকটা ক্ষেত্রে প্রার্থী নির্বাচনের ভুলেতেই অনেকগুলো আসন অর্থের হাতছাড়া হয়েছে। যেমন কাঁথিতে যিনি দাঁড়িয়েছেন উত্তম বারিক, খুব ভালো প্রার্থী, এবং তাকে যদি সর্বশক্তি দিয়ে সাহায্য করা হতো সে হয়তো জিততে পারত। যাই হোক, তৃণমূল কংগ্রেসের সাফল্যের হারটা ভালো, কিন্তু যারা যে নিজে শূন্য থেকে তৃণমূল কংগ্রেসকে পথ করে দিয়ে গেলেন, সেই সিপিএম এর কথা ভুললে তো হবে না। কারণ সিপিএম হয়তো শূন্য হয়েছে, সিপিএম প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা জায়গাতে তৃণমূল কংগ্রেসকে সাহায্য করে গেছে। তৃতীয় ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় সবচেয়ে সুবিধা হয়েছে তৃণমূল কংগ্রেসের। যেমন বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী হেরে গেছেন, দুর্ভাগ্যজনক ঘটনা, কিন্তু অধীর রঞ্জন চৌধুরী হেরেছেন একটাই কারণে, কারণ ওখানে বিজেপি মনে করেছিল যে আমরা জিতবো, বিজেপি প্রার্থী জয়ী হবে। সেজন্য কি করছে, হিন্দু ভোটটাকে পুরো মেরুকরণ করার চেষ্টা করা হয়েছিল, যার ফলে অধীর চৌধুরী হেরে গেছে। অধীর চৌধুরী যদি গতবারের ভোটটাও পেত, তাহলেও প্রায়
5% ভোট এগিয়ে থাকতো তৃণমূলের চেয়ে। আমরা যদি দেখি যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কংগ্রেসকে একটু জায়গা ছাড়তেন, তাহলে আপনার রায়গঞ্জ লোকসভা কেন্দ্র কংগ্রেস পেত, মালদা উত্তর কংগ্রেস পেত। তিনি ছাড়েননি। এই সহজ সত্য কথাগুলো খুব সূক্ষ্ম কায়দায় করলে বিজেপিকে আটকানো আরো ভালোভাবে যেত। বামেরা যে সাহায্য করেছে তৃণমূল কংগ্রেসকে, তারা যে এইভাবে তাদের যে মিটিং মিছিলে লোক হয়েছে, তার ফলে অনেকগুলো আসন কিন্তু তারা রক্ষা করতে পেরেছে। যেমন যাদবপুর রক্ষা করতে পেরেছে, যেমন দমদম রক্ষা করতে পেরেছে। এই যে রক্ষা করার বিষয়, এটা মাথায় রাখতে হবে। এখন বিষয় হচ্ছে যে তৃণমূল সিপিএম শূন্য হয়ে গেছে। সব শূন্যই তো আর শূন্য নয়, শূন্যর মধ্যেও ঘুরে দাঁড়ানো যায়, শূন্য থেকেও ফিরে তাকানো যায়। কারণ বামেদের লড়াই, বামেদের সংগ্রাম, বামেদের যে মানুষের জন্য লড়াই, সেটা তো মান্যতা দিতেই হবে। আমি বামপন্থী সমর্থক নই, কিন্তু এটা বাস্তব কথা। তারা যে রুটির কথা বলে, সে রুটির কথাটা যে তারা কন্টিনিউ বলতে থাকে, আমাদের মনে হয়েছে সাফল্য তাদের আসবেই। 2024-এ আসেনি, 2026-এ আসতে পারে, 2026 না হলে 2027-এ আসতে পারে। এবং এখন লড়াইটা হবে বিজেপির সঙ্গে বামেদের লড়াই। কারণ তৃণমূল কংগ্রেস প্রকৃত অর্থেই এবারে যে জয় পেয়েছে, সেই জয়ের নেপথ্যে বিস্তারিত আলোচনা করার সময় আমাদের এখন নেই। তবে আমি যখন বিস্তারিত তৃণমূল কংগ্রেসকে নিয়ে আলোচনা করব, তখন আপনারা দেখতে পাবেন যে, যেমন ধরুন আমি উদাহরণ দিচ্ছি, আরামবাগ লোকসভা কেন্দ্র। আরামবাগ লোকসভা কেন্দ্রে যদি হিসাবটা আমরা ধরি, তাহলে দেখব যে সেখানে তারকেশ্বর, হরিপাল এবং চন্দ্রকোনায় ভালো ভোটের ব্যবধানে তৃণমূল প্রার্থী এগিয়েছিল। বাকি 4টি বিধানসভা থেকে কিন্তু সেভাবে এগোতে পারেনি। তার চেয়েও বড় কথা হচ্ছে, সিপিএম প্রার্থী 90,000-এর বেশি ভোট পেয়েছে। এই 90,000 ভোট যদি সিপিএম প্রার্থী না পেত, তাহলে 5,500 ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হচ্ছে। সিপিএমের যে ভোটটা, তৃণমূল বিরোধী যে ভোটটা, যদি সিপিএম না থাকতো তাহলে কি হতো? অর্থাৎ সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করে আখেরে বিজেপিকে এখানে রুখে দিয়েছে। বিজেপিকে রোখার ক্ষেত্রে সিপিএম এর অবদানকে আমাদেরকে স্বীকার করতেই হবে। এবার প্রশ্ন হচ্ছে যে আগামী 10ই জুলাই যে আমাদের রাজ্যের যে 4টি বিধানসভার উপনির্বাচন হতে চলেছে, সেখানে বামেরা কতটা প্রভাব ফেলতে পারবে। প্রথমেই বলে নেওয়া ভালো যে 4টে যে আছে, তার মধ্যে রায়গঞ্জ, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রতে প্রতিদ্বন্দ্বিতা করছে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক এবং জনপ্রিয় নেতা মোহিত সেনগুপ্ত। তিনি বেশ কয়েকবার জয়লাভ করেছেন এবং আমরা জানি যে মোহিত সেনগুপ্ত ধরুন 2016 বিধানসভা নির্বাচনে যখন বাম কংগ্রেস জোট হয়েছিল, 58% ভোট পেয়েছিল, 58%-এর বেশি ভোট পেয়েছিল। এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ বাম কংগ্রেস জোট কিন্তু এবারও আছে। 2016 পরে 2024-এর উপনির্বাচনে বাম কংগ্রেস জোট আছে। কি হবে জানি না, কিন্তু এখানে লড়াই হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। কারণ এই জন্যই সম্ভাবনা আছে যে কৃষ্ণ কল্যাণী, যিনি তৃণমূল থেকে এবারে প্রার্থী হয়েছেন, তাকে নিয়ে সংকট হয়েছে। কারণ তিনি গতবারে বিজেপির প্রার্থী ছিলেন, অর্থাৎ বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। এখন তৃণমূলের প্রার্থী হিসাবে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তিনি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু সেখানে তিনি হেরে যান। এই একজন হারা প্রার্থীকে, যাকে প্রত্যাখ্যান করেছে এলাকার মানুষ, তাকে তৃণমূল কংগ্রেস ফের প্রার্থী করে বিধানসভায় রিস্ক নিয়েছেন বলে আমার মনে হয়েছে। আর এখানে যে বিজেপির যিনি প্রার্থী আছে, মানস কুমার ঘোষ, বিজেপির প্রার্থী, এ কতটা দাঁড়াতে পারবে তা নিয়ে যথেষ্ট সংশয় আছে। আর মোহিত সেনগুপ্ত বামেদের যদি ভোট শতাংশ এবং কংগ্রেসের ভোট শতাংশ যদি ফিরিয়ে আনতে পারেন, গতবারে 10% ভোট পেয়েছিল 2021-এ, সেই ভোটটা যদি ফিরিয়ে আনতে পারেন আগের মতো, তাহলে লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি হয়ে যেতে পারে। তাই
রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রটাই বামেদের উত্থান হলে কংগ্রেস প্রার্থীর অনেকটাই সম্ভাবনা থাকবে জেতার। বাগদা বিধানসভা কেন্দ্র, বাগদা বিধানসভা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়েছেন। এখানে বামফ্রন্টের মনোনীত প্রার্থী, অশোক হালদার কংগ্রেসের প্রার্থী, বিনয় কুমার বিশ্বাস বিজেপি প্রার্থী, মধুপর্ণা ঠাকুর তৃণমূলের প্রার্থী। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা দেখি 2021-এ এখানে বাম কংগ্রেস জোট হয়েছিল, কংগ্রেস প্রার্থী এখানে মাত্র 3% বা 4% ভোট পেয়েছিল। স্বাভাবিকভাবেই বাগদাতে বাম কংগ্রেস জোটের প্রার্থী মাত্র 4% ভোট পেয়েছিল। এই ভোটটাকে যদি 10% নিয়ে যেতে পারে ফরওয়ার্ড ব্লক প্রার্থী, তাহলে কিন্তু এটা সাফল্য আসবে। তবে আমার মনে হয় যে গৌরদিত্য বিশ্বাস 10% ভোট না পেলেও মিনিমাম কমপক্ষে উনি 5 থেকে 7% ভোট পেতে পারেন বাগদা বিধানসভা কেন্দ্রে। তাহলে এখানে বামেদের উত্থানটা ত্বরান্বিত হবে। আমরা যদি আরেকটু এগিয়ে যাই তাহলে দেখব যে বাগদা বিধানসভার পরে যেটা আছে সেটা হচ্ছে রানাঘাট বিধানসভা, রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র। এখানেও মজার ব্যাপার হচ্ছে যে এখানে যিনি বিজেপির যিনি এমএলএ ছিলেন তিনি এবারে টিএমসির প্রার্থী হয়েছেন। অর্থাৎ গতবারে তৃণমূল প্রার্থীকে হারিয়ে যিনি ছিলেন বর্ণালী দে রায়কে হারিয়ে মুকুটমণি অধিকারী জয়লাভ করেছিলেন প্রায় 16,000-এর বেশি ভোটে। এবারে কিন্তু মুকুটমণি অধিকারী তৃণমূলের প্রার্থী এবং ভাইস ভার্সা বিজেপির প্রার্থী হয়েছেন ওখানে মনোজ কুমার বিশ্বাসকে নিয়ে ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে, তবে বিজেপির প্রার্থী তার তো আলাদা ভোট আছে। এবং অরিন্দম বিশ্বাস হচ্ছে এখানে সিপিএম প্রার্থী। গতবারে 2021-এ সিপিএম এখানে ভোট পেয়েছিল 6.26%। ছিল রমা বিশ্বাস, যিনি 2016 সালে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন এখান থেকে। কিন্তু এবারে প্রার্থী হয়েছে অরিন্দম বিশ্বাস। রমা বিশ্বাসের যদি আমরা ভোটটা দেখি 2016 সালে বাম কংগ্রেস মিলিয়ে পেয়েছিল 47.51% ভোট, কম নয়, বিরাট বড় ভোট পেয়েছিল এবং জয়লাভ করেছিলেন উনি। আবির রঞ্জন বিশ্বাসকে উনি হারিয়েছিলেন, বড় একটা নেতাকে হারিয়েছিলেন। বিজেপির ক্যান্ডিডেট ওখানে 8% ভোট পেয়েছিল 2016-তে। এবারে কি হবে সেটা না বলা গেলেও এখানে যদি অরিন্দম বিশ্বাস 6% থেকে ভোটটা বাড়িয়ে যদি 10% বা 12% নিয়ে যেতে পারে, সেটাই হচ্ছে বামেদের উত্থানের পথকে ত্বরান্বিত করবে। এবার মানিকতলা বিধানসভা কেন্দ্রটা বরাবরই কংগ্রেসের কেন্দ্র বা তৃণমূল কংগ্রেসের কেন্দ্র হিসাবেই পরিচিত। এটা নিয়ে আমাদের মনে কোনো সন্দেহ নয়। এবারেও তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডের জয় নিয়েও কোনো সংশয় নেই। তবে বামেরা কতটা ভোট বাড়াতে পারবে সেটাই এখন প্রশ্ন। এখানে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আছেন সুপ্তি পাণ্ডে, বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে, যিনি গতবারে দাঁড়িয়েছিলেন, হেরেছিলেন 20,000-এর বেশি ভোটে। আর সিপিএমের প্রার্থী আছে রাজীব মজুমদার প্রার্থী আছেন। রাজীব মজুমদার গতবারে 2016-তে 33% ভোট পেয়েছিলেন, যখন বাম কংগ্রেসের জোট ছিল সেই সময় পেয়েছিলেন। এবং আমরা যদি 2021-এ দেখি 10% ভোট পেয়েছিল, অর্থাৎ 10% ভোট পেয়েছিলেন, একটু বেশি 10% একটু বেশি পেয়েছিলেন রাজীব কুমার মজুমদার। এবার রাজীব মজুমদারকেই প্রার্থী করেছে সিপিএম। আশা করা যাচ্ছে লাল পতাকা এখানে অন্তত 12 থেকে 13% ভোট যদি বাড়াতে পারে তাহলে কিন্তু একটা বড় জায়গায় পৌঁছাতে পারবে। কারণ মনে রাখতে হবে যে মানিকতলা বিধানসভা কেন্দ্রে বিজেপি জেতার কোনো সম্ভাবনা নেই। অতএব যারা বিজেপিকে ভোট দেবেন ভাবছেন তারা ভুল করবেন। যদি আপনাদের তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে না ইচ্ছা করে তাহলে বলবো আপনারা বামেদের ভোট দেন, কারণ বামেদেরকে শক্তিশালী করার উচিত বলে আমার মনে হয়েছে। তো বামেদের ভোট দেন। বামেরা যদি সামান্য ভোট বাড়াতে পারে সেটাও একটা বড় কৃতিত্ব হবে বলে মনে করা হচ্ছে। এর মধ্য থেকে যদি রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রটা বাম কংগ্রেস প্রার্থী বের করে আনতে পারে তাহলে কিন্তু একটা বড় সাফল্য বলে আমাদের কাছে মনে হবে। সব মিলিয়ে আমরা বলতেই পারি যে 2024-এর লোকসভা নির্বাচনে যেভাবে বাম কংগ্রেস জোট যেটা হতাশা তৈরি করেছিল কর্মীদের মনে,
2024-এর এই বিধানসভার উপনির্বাচনে সে হতাশা অনেকটাই কাটিয়ে দিতে পারে যদি রায়গঞ্জ বিধানসভাটা কংগ্রেসের মোহিত সেনগুপ্ত জয়লাভ করতে পারেন। জানি না জয়লাভ করবেন কি করবেন না, সেটা পরবর্তীকালে জানা যাবে। কিন্তু একটা কথাই স্পষ্ট যে বাম কংগ্রেস যদি প্রভাব করে, তারা যদি প্রভাব বিস্তার করে এই রাজ্যে, যে মনে রাখতে হবে যে এই রাজ্যে যে 4টি বিধানসভার উপনির্বাচন হচ্ছে, 3টে বিধানসভাতেই বিজেপি জয়লাভ করেছিল, একটি মাত্র মানিকতলা বিধানসভা তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। যদি বাম কংগ্রেস জোট নিজেরা যদি জিততে পারে ভালো, যদি জিততে নাও পারে, যদি এটা করতে পারে বাম কংগ্রেস জোট বিজেপিকে জিততে না দেয়, এটাই এখন বড় সাফল্য হয়ে উঠবে। আগামী দিনে বিজেপির এই যে পারসেপশন, এটা সরে গেলে বাম কংগ্রেসের উত্থানের পথ সুগম হবে বলে আমাদের বিশ্বাস। আপনারা কি বলেন? আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।